দিল্লির আন্দোলনের মধ্যেই এবার কেন্দ্রের সরকার এমন এক সিদ্ধান্ত নিচ্ছে যা এক কথায় নজিরবিহীন। কোটি কোটি টাকা বিদেশি ফান্ডিং যেগুলো ভারতের এনজিওতে বিভিন্ন সময় আসতো, এবার সেই ফান্ডিং গুলো আসাই কি বন্ধ করে দিচ্ছে কেন্দ্রের সরকার। এই ফান্ডিং এর আড়ালে ভারতের সমাজ ব্যবস্থার উপর প্রভাব বিস্তার করার যে অদৃশ্য খেলা দিনের পর দিন চলতো, তার উপরে কি ভারত সরকার ক্র্যাক ডাউন করতে চাইছে? প্রশ্ন অনেক। এই হঠাৎ এই মোদী সরকার করতে চলেছে, যার ফলে আজকে বিশ্বের একাধিক দেশ রীতিমতো তোলপাড়, এবং তারা নিয়মিত এই পুরো বিষয়টার উপর নজর রাখছে, শুধু নয় ধারাবাহিকভাবে কমেন্টও করছে। আজকের এই ভিডিওতে আমি এই বিষয়ে ডিটেইলিং আলোচনা করব, এবং উল্লেখযোগ্য বিষয় হলো এর সঙ্গে দিল্লির যে আন্দোলন হচ্ছে তারও কিন্তু একটি মিল অনেকে খুঁজে পাচ্ছেন। ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, হঠাৎ করে লোকসভায় পেশ হতে চলেছে ফরেন কন্ট্রিবিউশন অ্যামেন্ডমেন্ট বিল 2026। এই নিয়মকানুন যেটা শুরু হয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যে এর ফলে এনজিও গুলো ইচ্ছে মতো বিদেশ থেকে টাকা নিতে পারবে না, বা পারলেও তাদের কিন্তু নির্দিষ্ট মানি ট্রেল সরকারের কাছে কিন্তু দেখাতে হবে। আজকের এই ভিডিওতে আমি ডিটেলিং এ স্টেপ বাই স্টেপ একটু বোঝানোর চেষ্টা করব এই এফসিআরএ বিলটি কি, এবং এর ফলে ভারত জাতীয় সুরক্ষার ক্ষেত্রে কিভাবে এক ধাপ এগিয়ে গেল। দেখুন, সহজ ভাষায় এফসিআরএ এটি হলো এমন একটি আইন যা বিদেশ থেকে কোনো ভারতীয় সংস্থা বা ব্যক্তি নিয়ম মেনে যে অনুদান পায় সেটাই কিন্তু নিশ্চিত করবে। এটি পরিচালনা করবে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রক। 1976 সালে এই আইনটি তৈরির সময় সংশোধন করা হয়েছে, তৈরি হয়, এবং পরবর্তীকালে সংশোধন করা হয়েছিল 2010 এবং 2020 সালে। 2026-এ নতুন আইন কি বলছে এবং কেনই বা এটা সংশোধন করা হচ্ছে তা একটু পরিষ্কার করে বলে দেওয়া যাক। এই সংশোধিত আইনে পরিষ্কার বলা হচ্ছে যে এখন থেকে কোনো এনজিও কেবল সোশ্যাল বা এডুকেশনাল বলে বিদেশি ফান্ড আনতে পারবে না। তাদের নির্দিষ্ট করে বলতে হবে এই টাকা কি পারপাসে খরচ হবে, কোন রাজ্যে খরচ হবে এবং কখন খরচ হবে। অর্থাৎ শুধুমাত্র এডুকেশনাল পারপাসে কোটি কোটি টাকা আপনি নিয়ে আসছেন, কিন্তু কোন এডুকেশন সমাজ ব্যবস্থা আপনি দিতে চাইছেন এটাও কিন্তু এতদিন জানা ছিল না সরকারের। এবার এই এডুকেশনের নামে ধর্ম পরিবর্তনের ছক কিংবা গ্রাউন্ড লেভেলে এমন কিছু অ্যাক্টিভিটি তৈরি করা যেগুলো আজকে সরকার বিরোধী অ্যাক্টিভিটি নামে পরিচিত। ফলে এক্স্যাক্টলি তারা কি করতে চাইছে এই ট্রেলটা কিন্তু করা খুব প্রয়োজন ছিল সরকারের জন্য। পাশাপাশি অ্যাসেট সম্পাদনা, অর্থাৎ যদি কোনো এনজিওর রেজিস্ট্রেশন বাতিল বা বাতিল ঘোষণা হয়, তবে বিদেশি ফান্ড দিয়ে সম্পদ দেখানোর যে একজন ডেজিগনেটেড অথরিটি যে তৈরি করা হয়, তার উপরেও কিন্তু নির্দিষ্টভাবে এই আইন বলবৎ হবে। অর্থাৎ সহজ ভাষায় যেটা বলতে গেলে তা হলো, যদি এনজিও রেজিস্ট্রেশন যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে সম্পদ দেখাশোনার জন্য একজনকে নিয়োগ করতে পারবে কেন্দ্রের সরকার। শুধু তাই নয়, রিনিউ করার জন্য বা পুনর্নবীকরণ করার জন্য সংস্থাকে প্রমাণ করতে হবে যে তারা গত 2 বছরে অন্তত 10 লক্ষ টাকা বিদেশি অনুদান যেটা জনকল্যাণে খরচ করেছে। অর্থাৎ কোনো ভুয়ো ডকুমেন্ট যেন তৈরি করতে না পারে এনজিও গুলো, সেগুলো কিন্তু আমাদের কেন্দ্রের সরকার দেখবে। এবং এই পুরো বিষয় যদি অপরাধ প্রমাণিত হয়, তাহলে অপরাধের সর্বোচ্চ সীমা জেল 5 বছরের জেল থেকে কমিয়ে 1 বছর করা হয়েছে। পাশাপাশি কোনো এনজিও যদি নির্দিষ্ট জেলা জজের কাছে অ্যাপিল করে, তাহলে সেটাকেও গুরুত্ব সহকারে দেখা হবে। অর্থাৎ পুরো বিষয়টি ধাপে ধাপে সংশোধন করা হয়েছে। প্রধান লক্ষ্য হলো যে বিদেশের টাকা আসছে, সেই টাকা ভারতের কোথায় খরচ হচ্ছে, কি পারপাসে এনজিও গুলো খরচ করছে, এবং 2 বছর ধরে শেষ 10 লক্ষ টাকা কোথায় তারা খরচ করছে, এবং এনজিও গুলোর গতিবিধির উপর নজর কিন্তু রাখতে শুরু করলো ভারতের সরকার। কিন্তু এই আইন নিয়ে হঠাৎ এত বিতর্ক কেন? দেখুন, 24শে জুলাই মিজোরামের কংগ্রেস সভাপতি লালথান যারা রাজ্যের মুখ্যমন্ত্রী লাল দুয়ামাকে পরিষ্কারভাবে একটি স্মারকলিপি জমা দেন। তিনি দাবি করেন এই বিলটি পাশ হলে মিজোরামের খ্রিস্টান সম্প্রদায় ও স্থানীয় এনজিওগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তারা চান রাজ্য বিধানসভায় এর বিপক্ষে প্রস্তাব নেওয়া হোক, এবং একদল প্রতিনিধি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান। অর্থাৎ যে জায়গা নিয়ে প্রধান বিতর্ক, সেই নর্থ ইস্ট, যে নর্থ ইস্টকে ডিপ স্টেট খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে
চায় বলে অভিযোগ, সেখান থেকেই প্রথম অভিযোগটি আসে যে এই বিল যদি আনা হয় তাহলে এনজিও গুলো ক্ষতিগ্রস্ত হবে, তারা বিপুল পরিমাণে টাকা বিদেশ থেকে পাবে না, এবং পেলেও সরকার যদি এই টাকার উপরে ছুরি ঘোরায় তাহলে তাদের আদতে কাণ্ড কারখানাটা ফ্ল্যাশ হয়ে যাবে। যদি এনজিও গুলোর কোনো সৎ উদ্দেশ্য থাকে তাহলে সমস্যাটা কোথায়? সরকার তো তাদের টাকা নিয়ে নিতে চাইছে না, সরকার তো শুধু জানতে চাইছে যে এই টাকা আপনি কোথায় খরচ করছেন, কোন সময় খরচ করছেন, কোন জায়গায় খরচ করছেন, তার একটা সুস্পষ্ট ধারণা আপনি সরকারকে দিন। মূল সংশয়টি কোথায়? দেখুন, সংখ্যালঘু ও ধর্মীয় এনজিওগুলির আশঙ্কা ছিল যদি সরকার তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেয় তবে তাদের গির্জা, হাসপাতাল, বিভিন্ন কিছু নাকি সরকার দখল করবে এবং এর ফলে বিদেশ থেকে আসা অর্থ নাকি সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। কিন্তু পিআইবি অর্থাৎ প্রেস ইনফরমেশন ব্যুরো থেকে প্রকাশিত একটি ফ্যাক্ট আমাদের সামনে নিয়ে আসা হয়। ফ্যাক্ট নাম্বার ওয়ান, যে মিথটা প্রচার করা হয়েছিল তা হলো সরকার কি সব সম্পদ বা প্রপার্টি বাজেয়াপ্ত করে নেবে আইনের ফলে? উত্তর হলো একেবারেই নয়। ডেজিগনেটেড অথরিটি কেবল বিদেশি ফান্ডের টাকায় তৈরি সম্পদ সাময়িকভাবে তদারকি করবে। রেজিস্ট্রেশন পুনর্নবীকরণ হলে সব ফেরত দেওয়া হবে, আর যদি না হয় তাহলে সেই হাসপাতাল বা স্কুল জনস্বার্থেই শিক্ষা দপ্তর বা স্বাস্থ্য দপ্তরের অধীনে চলবে। অর্থাৎ কোনো অবস্থাতেই যদি আপনি আপনার রেজিস্ট্রেশন বা এনজিও রেজিস্ট্রেশন বাতিল হয় কোনো অসামাজিক কাজকর্মের জন্য, তাহলে সেই এনজিও যে হাসপাতাল চালাতো সেই হাসপাতাল সরকার চালাবে। অর্থাৎ কোনো জনস্বাস্থ্য কিংবা স্কুল কিছুই বন্ধ হবে না। কিন্তু এই প্রচারটা করে দেওয়া হয়েছিল যে কেন্দ্রের সরকার হয়তো এই ফান্ডিং বন্ধ করে নর্থ ইস্টে একাধিক স্কুল এবং একাধিক হাসপাতালকে বন্ধ করে দিতে চায়। দ্বিতীয় যে মিথ তৈরি করা হয়েছিল তা হলো ধর্মীয় স্থানগুলোকে দখল করার চেষ্টা করছে সরকার। বিলে স্পষ্ট বলা হয়েছে যে কোনো গির্জা, মন্দির বা উপাসনালয়ের ধর্মীয় চরিত্র কোনোভাবেই পরিবর্তন করা হবে না এই বিলের ফলে। পাশাপাশি এখানে আরো একটি কথা প্রচার করে দেওয়া হয়েছিল তা হলো এই আইন কেবল নির্দিষ্ট একটি ধর্ম বা খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষকে টার্গেট করে বানানো হয়েছে। উত্তর কি বলছে জানেন? সরকারি হিসেব অনুযায়ী ভারতে প্রায় 16,200টি এনজিও সক্রিয়ভাবে নথিভুক্ত এবং 2024 এবং 25 সালে তারা প্রায় 22,963 কোটি টাকা বিদেশি ফান্ড পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কারভাবে বলেছেন যে এই পার্টিকুলার আইন কোনো অবস্থাতেই কোনো ধর্মের প্রতি নয়, উল্টে এই যে 22,963 কোটি টাকা ফান্ড বিদেশ থেকে এসছে সেই টাকা তো ভারতের সমাজ ব্যবস্থাতেই খরচ হয়েছে। 22,963 কোটি টাকা ফান্ড কোনো নির্দিষ্ট পলিটিক্যাল পার্টির কাছেও থাকে না। ফলে এই বিপুল পরিমাণে টাকা 23,000 কোটি টাকা কোথায় খরচ হলো তা তো সরকারের জানার অধিকার আছে। ফলে এই আইন কিন্তু সেটাই 100% নিশ্চিত করবে সরকারের কাছে অন্তত। সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হলো বিশ্বের তাবড় তাবড় গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এই ধরনের আইন কিন্তু এর আগেই বাজারে নিয়ে এসেছে। আমেরিকা 1938 সালে তাদের আইন তৈরি করেছিল এই সংক্রান্ত, যার নাম ফরেন এজেন্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট। অস্ট্রেলিয়া 2018 সালে এই আইন চালু করে যার নাম FITS অর্থাৎ ফরেন ইনফ্লুয়েন্স ট্রান্সপারেন্সি স্কিম। যুক্তরাষ্ট্র অর্থাৎ ব্রিটেন 2025 সালে জুলাই মাসে আইন কার্যকর করে যার নাম FIRS, এবং কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নও কিন্তু সাম্প্রতিক সময় এই ট্রান্সপারেন্সি গুলো বজায় রাখার জন্য নতুন আইন এসছে। ফলে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, এই আইন তৈরি করে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সব জায়গায় যখন এই আইন বলবৎ হবে তারা কেউ কোনো ধর্মীয় কোনো সংগঠনকে টার্গেট করবে না। কিন্তু দিনের পর দিন বিদেশি ফান্ডিং ভারতের সমাজ ব্যবস্থায় করে ভারতের সমাজকে অস্থিতিশীল করার যে অভিযোগ করা হচ্ছে তার কিন্তু এবার সম্পূর্ণ শেষ হতে চলেছে, সেটা কিন্তু এক প্রকার নিশ্চিত। অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী যে এনজিওরা আছে তাদের বিপক্ষে বারংবার অভিযোগ করা হয় যে তারা গ্রামগঞ্জের বিভিন্ন জায়গায় গিয়ে টাকার বিনিময়ে কিছু হিন্দু নারীদের ভুল বুঝিয়ে ধর্ম পরিবর্তনের চেষ্টা করেন। দেখবেন আমাদের বাংলাতেও বিভিন্ন জায়গায় এই খবর আমরা শুনতে পাই। এবার সেই খবরগুলো কতটা ঠিক কতটা ভুল সেটা আমরা জানি না, কিন্তু বারংবার যে অভিযোগ এই খ্রিস্টান মিশনারিগুলোকে কেন্দ্র করে উঠে আসে তার বিপক্ষে এই আইন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক নির্দেশক হয়ে আমাদের সামনে হয়ে উঠতে পারে। কারণ 23,000 কোটি টাকা এক বছরে বিদেশি যে সকল সংগঠনগুলো ভারতের সমাজ ব্যবস্থায় দিচ্ছে তারাই বা কেন দিচ্ছে, তাদের স্বার্থটা কি? 23,000 কোটি টাকা তো কেউ দান করতে বসে নেই, দান ছত্র খুলে বসে নেই। বিভিন্ন ক্ষেত্রে মনে করা হয় এই টাকাগুলো ডিপ স্টেটের মাধ্যমে ভারতের সমাজ ব্যবস্থায় আসে এবং এই সকল মানুষগুলোকে সরকার বিরোধী আন্দোলনে কাজে লাগানো হয়, যদিও সরকারের পক্ষ থেকে কোনো ধরনের অফিসিয়ালি কিছু বলা হয়নি। ইম্পর্টেন্ট বিষয় হলো কালকে দিল্লি পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে, সেখানে বলছে তারা 400টির বেশি শুধু অ্যাকাউন্টই পেয়েছে
যেখান থেকে দিল্লি বিস্ফোরণকে কেন্দ্র করে মিস ইনফরমেশন স্প্রেড আউট করা হয়েছে। এমনকি একাধিক তথ্য আমাদের সামনে এসছে যেখানে বলা হচ্ছে ইরান বা মধ্যপ্রাচ্য থেকে এই দিল্লি যে বিক্ষোভ হচ্ছে সেখানে নাকি খাবার বিলি করা হয়েছে, সেখানে নাকি কোটি কোটি টাকা ফান্ডিং করা হয়েছে। এবার বিষয় হলো কেন তারা এত টাকা দিচ্ছে, সেই প্রশ্ন কিন্তু সরকারি সামাজিক মাধ্যম বিভিন্ন ক্ষেত্রে তুলেছে। ফলে আজকের দিন ধরে এই আইন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আইন, এবং এই আইন যদি বলবৎ হয় তাহলে অন্তত এই 23,000 কোটি টাকার একটা মানি ট্রেল অর্থাৎ ট্র্যাকিং সরকারের পক্ষ থেকে করা সম্ভব হবে, এবং এই টাকা সমাজের কোন খাতে এই খ্রিস্টান মিশনারিগুলো লাগাচ্ছে তারও কিন্তু একটা স্পষ্ট দিক নির্দেশক হিসাবে আমরা দেখতে পাবো। অর্থাৎ সেভেন সিস্টার্সকে মাথায় রেখে আইন নিঃসন্দেহে এক গেম চেঞ্জিং আইন রূপে ভবিষ্যতে কিন্তু প্রমাণ হতে পারে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।